আচ্ছা, আমরা মানে ইনশাল্লাহ 100% আজকে এই চ্যাপ্টার শেষ। অ্যান্ড দ্য থিং ইজ, আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করতেছি কোন নিয়তে? নিয়ত কি 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 নিয়ত কি? আচ্ছা ঠিক আছে, তোমার নিয়ত কি? মানে এই চ্যাপ্টার কেন করাইতেছি আমরা, নিয়ত কি? মানে অলরেডি আজকে 3rd ক্লাস করাইতেছি এইটা নিয়ে, কারণ কি? ইফেক্ট কেমনে থাকে? আমি জিজ্ঞেস করলাম ইফেক্ট কিভাবে থাকে, আর তুমি শুরু করলা কি করে? হ্যাঁ, শিখা তো শেষ না, মেজর পয়েন্ট সব আলোচনা শিখা শেষ। এবার বলো কি শিখলা তাহলে গত 2 ক্লাসে? আচ্ছা তুমি বলো। তোমরা কি পুরো কোর্সের প্রত্যেক চ্যাপ্টারের যত কোশ্চেন আছে সবগুলোর কোশ্চেনের আনসার এই একটাই বানায় নিছো না? সিমিলার লাগে দেখেই তো মজা। তাইলে আর এটা কোর্স হইলো কিভাবে যদি সবই একই জিনিস হইতো? কি আরে খাতা দেখার ইনভিটেশন পাবো কি? আমি নিজেই তো নিয়ে আসবো। দরকার নেই মানে কি? খাতা এমন দিনেই দেখাবো যেদিন সবাই আসতে বাধ্য, ওইটা বলা লাগবে না এমনি। আচ্ছা তাহলে প্রথম কথা হচ্ছে যে রাইটিং ফর ইফেক্ট, এটার অনেকগুলো ইফেক্ট নিয়ে কথা বলা হয়েছে। আমাদের ইফেক্ট কিভাবে ডাল হয় সেগুলো আমরা এক্সাম্পল সহকারে দেখাইছি। লেখা কিভাবে ইফেক্টিভ হয় সেগুলোও আমরা এক্সাম্পল সহকারে দেখাইছি। টুলস টেকনিক্স প্রত্যেকটা চ্যাপ্টারেই আমরা মানে স্ট্র্যাটেজিক্যাল টুলস টেকনিক্স এগুলো নিয়ে কথা বলতেছি, এবং শুধু কথা বলতেছি না, এক্সাম্পল সহ প্রত্যেকটা ক্লাসে দেখানো হচ্ছে। শুধু যে এক্সাম্পল এইখানের এক্সাম্পল দেখানো হচ্ছে তা না, তোমাদের রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে। যদিও সেটা তোমাদের কি বোঝানো হয়েছে, কি এক্সাম্পল দেওয়া হয়েছে, কবে কি হয়েছে সেটা তোমাদের মাথায় আসার আগেই গায়েব হয়ে গেছে, সেটা এখন তোমাদের বিষয়। এইভাবে গায়েব হইতে থাকবে, পরীক্ষার হলেও তোমাদের পারফরমেন্স ডাউন হইতে থাকবে। এরপরে দেখবা যে আর নিজের খুঁজেই পাবে না, নাই তোমার রেজাল্ট নাই, তোমার গ্রেডও নাই, রেজাল্টও নাই, সিজিপিও নাই, কিছুই নেই। কারণ তুমি বিরাট বড় ইউনিভার্সিটি থেকে বিরাট বড় ডিগ্রি নিয়ে তুমি একটা বিরাট টাইটেল পেয়েছো, বিএসসি ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। বাহ, আসো। এখানে কি বোঝানো হয়েছে বলো? কি এখানে কি সৃজনশীলতা বোঝানো হয়েছে? আচ্ছা তাহলে তোমার সৃজনশীল বলতে এটাই বুঝেছিল? ও বুঝছি। আর তুমিও তোমার পোলামেন্ডাতে এটাই বুঝাও? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সেটাই। এখন হচ্ছে যে মোবাইল এক্সাম নাকি? আচ্ছা, এখানে প্রথম কথা হচ্ছে যে কি লেখা আছে, হেডিংটা কি লেখা, মানে কি? মানে কি? কিভাবে?
মানে স্যার আমরা স্টার্টিং এ আর এন্ডিং এর দিকে স্যার আমরা যে কন্টেন্ট নিয়ে লিখবো স্যার এটা ফোকাস থাকবে স্যার। এখন কোনো কিছুর ফোকাস কিভাবে করে, কোনো কিছুর ফোকাস বাড়ায় কিভাবে, কমায় কিভাবে? এটা একটা প্যারাগ্রাফের কথা বলা হচ্ছে। হাইলাইট করলে শুধু হাইলাইট পয়েন্টটা ফোকাস দিল। এখানে তো একই পয়েন্টে তুমি 3টা প্যারাগ্রাফ লিখতেছো, 3টা প্যারায় লিখতেছো, হইতে পারে একটা অ্যাপ্লিকেশন, হইতে পারে একটা লেটার, হোয়াট এভার ইট ইজ। তাহলে the thing is মানে এর আগের দিনও বলছি, তার আগেও বলছি, বহুবারই বলছি, তোমরা যে অ্যাপ্লিকেশন দাও, আগে অ্যাপ্লিকেশনের সাবজেক্ট দেখতাম, এখন তাও দেখি না। এখন অ্যাপ্লিকেশন, যে কোনো অ্যাপ্লিকেশন দিলে মানুষ সবার আগে কি দেখে? সাবজেক্ট দেখে। সাবজেক্ট কেন সাবজেক্ট দেখে? কারণ প্রথমে তো তার জানা লাগবে যে ও কিসের অ্যাপ্লিকেশন নিয়ে আমার কাছে আসছে, ও কি আসলে রাইট পারসনের কাছে আসছে না রং পারসনের কাছে আসছে, বা রং অ্যাপ্লিকেশন নিয়ে আসছে, মানে রাইট ডিপার্টমেন্টে আসছে না রং ডিপার্টমেন্টে আসছে। আগে তো আমার সেটা দেখা লাগবে যে তুমি ভাই রাইট অ্যাপ্লিকেশন নিয়ে রাইট পারসনের কাছে আসছো কিনা। তাহলে আগে হচ্ছে টপিক কি, কি বিষয়ে আসছো, তোমার কি বিষয়ে হেল্প দরকার, বা কি বিষয়ে প্রবলেম, বা কি বিষয়ে বিপদ, কি বিষয়ে চ্যালেঞ্জ, ওইটা যখন জানবো, ওইটা যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তাহলে হচ্ছে যে সেকেন্ড টাইম আমার কথা বলার বা সময় দেওয়ার বা অ্যাপ্লিকেশন পড়ার ব্যাপার। আর ওইটা যদি ফার্স্টেই রিজেক্ট, তাহলে আর অ্যাপ্লিকেশন পড়ার দরকার আছে? তাহলে তো আর অ্যাপ্লিকেশন পড়ার দরকার নেই। আচ্ছা, এই যে আবার সেই রিজেকশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সিভি তো সব মিলে 100-র উপরে, সবারই ডাকবো? সিভিতেই তো বাদ। কারণ সিভি দেখলেই বোঝা যায় যে খালি কলসি না, বাজেও না, কলসিও খালি, বাজনাও খালি, দুইটাই খালি। আচ্ছা, তাহলে একটা হচ্ছে তোমার বিগিনিংটা ভালো হইতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে। বিগিনিং দিকে বুঝতে হবে যে কি বলতে চাও, কি নিয়ে বলতে চাও, বিষয়টা কি। এবার সেই বিষয়টা কংক্রিট আকারে, শর্ট আকারে, স্পেসিফিক আকারে, ব্রিফ আকারে মাঝখানে নিয়ে আসা, অ্যান্ড শেষে হচ্ছে তোমার যে কনক্লুশন, মানে এটা তো বুঝলাম তোমার এই ব্যাপারে হেল্প দরকার, এখন হেল্পটা কি দরকার, আরে হেল্পটা কি দরকার তোমার, তুমি কি মানে এই পরীক্ষার বদলে ওই পরীক্ষা দিতে চাও, নাকি তুমি এই সেমিস্টারের বদলে অন্য সেমিস্টারে যাইতে চাও, নাকি তুমি পড়ালেখা ক্যান্সেল করতে চাও, নাকি তুমি দেশ ত্যাগ করতে চাও, নাকি তুমি ওই দুঃখে আত্মহত্যা করতে চাও। শেষ তোমার আবেদন কি সেটা জানাবা তো, অথবা বলবা যে এটাই আমার শেষ চিঠি, এরপরে আর আমার কাছ থেকে কোনো চিঠি পাবেন না। দাও, একটা কনক্লুশন থাকতে হবে তো, ওইটাও একটা ভালো কনক্লুশন যে ঠিক আছে ওর কাছ থেকে আর চিঠি আসবে না, চিঠি আসা বন্ধ। আচ্ছা, একটা হচ্ছে এমফেসিস বাই ভলিউম। এখন কোনটার জন্য স্পেস বেশি লাগবে, কোনটার জন্য, যদি দুই টপিক হয়, টপিক যদি দুইটা হয়, মানে যদি দুইটা টপিক নিয়ে লিখি, বা ইভেন মনে করো সেম মার্কসের কোয়েশ্চেনের আনসার সবসময় সেম লেন্থের হয়। হ্যাঁ, কখনো দেখা যায় যে একই 3 মার্কসের আনসার সেটা লেখার জন্য 1 পৃষ্ঠা লাগতেছে, আবার একই 3 মার্কসের আনসার সেটার জন্য 3 লাইনেও শেষ হয়ে যেতেছে। কিসের উপর ডিপেন্ড করে? কন্টেন্টের উপরে ডিপেন্ড করে। কোনোটা হচ্ছে যে 1 লাইনে লিখলেই হবে, কোনোটা হচ্ছে যে 1 লাইনে লিখলে হবে না, একটু ব্যাখ্যা করে বুঝাইতে হবে বা এক্সাম্পল দিয়ে বুঝাইতে হবে, অথবা এইটা আসলে শর্টলি লেখার সুযোগ নাই, কারণ 3 মার্কস একদিক দিয়ে কম, বা 3 মার্কস একদিক দিয়ে একদম কম না। সো ওই যে তার মানে হচ্ছে এই জিনিসটা তো বুঝতে হবে যে কোন জিনিসটার জন্য আমার কথা একটু বেশি লেখা লাগবে, কোন জিনিসটার জন্য কথা একটু কম লেখা লাগবে। এন্ড একটা ছেলে এসে অ্যাপ্লিকেশন দিল যে স্যার অনিবার্য কারণবশত আমি কোনো পরীক্ষা দিতে পারি নাই, আমার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক। 1 লাইনে পরীক্ষা দিতে পারি নাই, আর পরের ইয়াতে হচ্ছে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক। হয়েছে অ্যাপ্লিকেশন? কেন হয় নাই? কেন? আচ্ছা, ও যদি নিজের নাম, পরিচয়, ও কোন ডিপার্টমেন্ট, কোন বর্ষে পড়ে, কি কি সাবজেক্ট আছে সবও যদি বলে, হয়েছে অ্যাপ্লিকেশন? কেন হয় নাই? আর লেখলো সাবজেক্ট, এই তো
আনিকা কেন নাই, মানে আনিকা অ্যাবসেন্ট কেন ছিল, পরীক্ষা কেন দিতে পারলো না, কে ওকে পরীক্ষা দিতে দেয় নাই, বাধা দিছে কে, নাকি এটাইও দাদা শেষ ইচ্ছা ছিল যে ও পরীক্ষা না দেখ? এ তো জানতে হবে, এইটা তো জানতে হবে। আচ্ছা, এমফেসিস বাই সেন্টেন্স স্ট্রাকচার, এটা কিরকম দেখো, এখানে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে। তোমরা সিসি, ইমেলের সিসি তো বুঝো, ইমেলের সিসি মানে কি? কার্বন কপি। হ্যাঁ, আমরা রেফারেন্স কপি হিসেবে যাদেরকে রাখি, ওখানে সিসি থাকে, বিসিসি থাকে। সো বিসিসি মানে কি? ব্লাইন্ড কার্বন কপি, মানে যেটা মানে যাকে পাঠাচ্ছি সে জানবে না, আমি জানবো, আর যাদেরকে বিসিসিতে রাখতেছি তারা জানবে। ঠিক আছে, মানে ও যখন তোমার ব্ল্যাকমেল করবে তখন তো ওর একটা টিম আছে, তো টিমরে জানায় রাখবে যে ব্ল্যাকমেলের প্ল্যান, ওর সাথে কমিউনিকেশনটা কি হচ্ছে। তুমি জানবা যে শুধু আমাকে ও পাঠাচ্ছে আর ওকে আমি পাঠাচ্ছি, কিন্তু সে তো জানে যে এর মধ্যে আরো মানুষ আছে। ঠিক আছে, তুমি তো মনে করো একজনই, আসলে তা না। তাহলে সিসি ফিল্ড ইজ ফর courtesy copies, carbon copies. Courtesy copies are for the recipient's information. To send courtesy copies, put the recipient's addresses in the CC field. CC field তো সবাই জানে যে কাদেরকে রাখতেছি। সে ফর এক্সাম্পল তুমি তোমার কোনো টিচারের কাছে লিভ অ্যাপ্লিকেশন করছো বা ইয়ে করছো, সিসিতে এখন কোঅর্ডিনেটরকে রাখছো, এইচওডিকে রাখছো, ইয়া করছো। তুমি চাইতেছো যে আমি যে অফিসিয়ালি অ্যাপ্লিকেশন করে রাখছি সবাই যাতে জানে বা ইয়া করে রাখে, এইটা। এখানে তুমিও জানলা, সেও জানলো, সবাই জানলো যে কারা কারা ইয়াতে আছে। এখন এটা হচ্ছে courtesy copy. So CC field, they won't be expected to answer. They can answer if they want to. You can send yourself a courtesy copy for your file. Do this by placing your address in this field. তুমি যখন courtesy copy কাউকে পাঠাইতেছো, তুমি কি এটা আশা করো যে সিসিতে যাদেরকে রাখতেছি তারা তোমার আনসার দিবে? না তো, যাকে পাঠাইছি সেই আনসার দিবে। কিন্তু সিসিতে যারা রাখছে তারা কি আনসার দেওয়া, মানে তারা কি আনসার দিতে পারে না? তাদেরকে আনসার দেওয়ার পারমিশন নাই? ইমেলে তারা তো আনসার দিতে পারে ভাই। তাদের আনসার দেওয়াটা ন্যাচারাল না, কিন্তু চাইলে তারা আনসার দিতে পারে, বা কোনো এক্সপ্লেনেশনের প্রয়োজন হলে বা ইয়ার হলে সেখানে তাদের সেই সুযোগ আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ইয়াটা লিখলাম, এখন এইটার সামারি কি পাইলাম? মানে কথা হচ্ছে যে এই জায়গায় মানে এটা সাবজেক্ট কি, মানে এই পুরো কথা দিয়ে আমি বুঝাতে চাইছি কি? এখানে না আছে কোনো হেডিং, না আছে কোনো ফোকাস, এখানে সব বেশ কিছু সেন্টেন্স লেখা হয়েছে, সবগুলোর ইকুয়াল ইম্পর্টেন্স, আলাদা কোনো ইম্পর্টেন্স কোনোটাতে দেওয়া নেই। আচ্ছা, এইখানে দেখো, এই জিনিসটাকে যদি আমরা এভাবে লিখি, পুট দ্য অ্যাড্রেসেস অফ দোজ টু হুম ইউ ওয়ান্ট টু সেন্ড courtesy copies in CC field. courtesy copy যাদের কাছে দিতে চাও তাদেরকে CC ফিল্ডে তাদের অ্যাড্রেসটা ঢোকাও। Courtesy copies are for the recipient's information. These recipients can respond if they choose, but they are not expected to. By placing your address in this file, you can receive a copy to your file. আগেরটা চেয়ে এটা আরো বেশি গোছানো না, এবং একটা কোঅর্ডিনেশন আছে না, বোঝা যাচ্ছে না যে আসলে কি প্রসঙ্গে কথাগুলো বলা হচ্ছে এবং কিভাবে কি। সো সেন্টেন্সের এমফেসিস, প্যারাগ্রাফের এমফেসিস বাড়ানো হয়েছে। আচ্ছা, আবার দেখো, if you want others to have the information in your message, send them courtesy copies. Do this by placing their address in the CC field. They won't be expected to respond, but they can if they want to. Place your address in this field if you want a copy of your file. জিনিস কিন্তু একই, জাস্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে, ডিফারেন্ট ডাইমেনশনে, ডিফারেন্টলি বলার কারণে এমফেসিস কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। কোথাও এমফেসিস বাড়তেছে, ফোকাস বাড়তেছে, কোথাও এমফেসিস কমতেছে, ফোকাস কমতেছে। বাংলায় এরকম প্রতিদিন এই পর্যন্ত বহুদিন এক্সাম্পল দিছি, নতুন করে আর বাংলা এক্সাম্পল বা ইয়ার এক্সাম্পলের প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, তাহলে জিনিসটা হচ্ছে কি, যে তুমি এমফেসিসটাকে ওয়ান সেন্টার্ড একটা সাবজেক্টের উপর বেসিস করে যখন লিখতে যাওয়া, সেটার একটা সিকোয়েন্স থাকা লাগবে। এর আগেও আমরা আমাদের চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 এগুলোতে আমরা কোহেরেন্স, টাইম, সিকোয়েন্সিং এগুলো নিয়ে আমরা আলোচনা করছি, যে প্রত্যেকটা জিনিসের তো একটা শুরু থেকে শেষ পর্যন্ত ইয়ে আছে। এখন তুমি গরুর রচনা লেখা শুরু করছো, মানে যে কোনো ইভেন বাচ্চা ছেলেও গরুর রচনা লেখা শুরু করলে ও গরুর রচনা শুরু করবে কি দিয়ে? ভূমিকাটা কি থাকবে? যে গরুর মাংস আমার খুব পছন্দ, যে আমরা গরু দিয়ে কোরবানি দেই,
অথবা গরুর একটা লেজ আছে, অথবা গরুর গোবর ভালো সার হিসেবে ব্যবহৃত হয়, এটা শুরু হবে এটা দিয়ে? শুরু হবে কি দিয়ে? ইয়েস, শুরু হবে পরিচয় দিয়ে, গরুর পরিচয় দিয়ে, শুরু হবে গাভীর পরিচয় দিয়ে। আগে তো একটা সিকোয়েন্স আছে তো। এবং গরুর যখন তুমি বডির বর্ণনা দেওয়া শুরু করবে, সেই বডির বর্ণনা কি লেজ দিয়ে শুরু হবে, পা দিয়ে শুরু হবে, কি দিয়ে শুরু হবে? স্বাভাবিক, বডির, মানুষের বডির স্ট্রাকচার যেটা যেভাবে শুরু হবে, ওর বডির স্ট্রাকচারে সেভাবে শুরু হবে। আজকে তুমি যখন লিজার বর্ণনা দেওয়া শুরু করবে, তখন কি বলবা? যে লিজার সব আছে, শুধু মাথাটাই নেই, এটা দিয়ে না তো। তুমি বলবা যে একটা মাথা আছে, বাকি সকল মেয়েদের মতো লিজাও একটা সাধারণ মেয়ে, ব্র্যাকেটে দিবা দেখতে, তারপরে দেখবা যে বাকি সকল মেয়েদের মতো লিজারও একটাই মাথা, দুইটাই চোখ, কিন্তু ওই দুই চোখের উপরে আরো দুই চোখ আছে, কিন্তু তাও কিছু দেখে না। তো এই যে ব্যাপারগুলো, এগুলো তো তখন এক্সপ্লেনেশনে আসবে, কিন্তু একটা সিরিয়াল তো আছে, একটা সিকোয়েন্সিং তো আছে। হ্যাঁ, একটা সিরিয়াল আছে না বলার, মানে ইভেন ইভেন মনে করে যে এই যে ছেলেটা, ঠিক আছে, ছেলেটা চেহারা তো মাশাআল্লাহ খারাপ না, কিন্তু ছেলেটা আসে না দেখে মেয়েরা ওরে দেখে না। তো এখন ঘটনা হচ্ছে যে এই যে ছেলেটা মনে করো, এখন ও মনে করো আজকে একটা মেয়ের সাথে পরিচিত হয়ে মেসেঞ্জারে চ্যাটিং শুরু করেছে। তো মেসেঞ্জারে চ্যাটিং এর শুরুতেই ওর ফার্স্ট ইয়াই কি থাকবে? যেহেতু আমরা পরিচিত হয়ে গেলাম, তাহলে আমাদের তো উচিত কালকেই দেখা করা। তো এত ফাস্ট হয়ে গেলে তো ইয়াও ফাস্ট হয়ে যাবে, মানে ব্রেকআপও ফাস্ট হয়ে যাবে, যে ঠিক আছে আজকেই শুরু, আজকেই শেষ, টাটা বাই বাই। হ্যাঁ, বাস শেষ। তো একটা সিরিয়াল আছে তো, একটা সিকোয়েন্সিং আছে তো, একটু ধৈর্য ধরার ব্যাপার আছে তো। এতই যদি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হয় তাহলে আচ্ছা। শো কোহেরেন্স থ্রু টাই ইন সেন্টেন্সেস মানে কি? হ্যাঁ, এটা তোমার টপিক। শো কোহেরেন্স থ্রু টাই ইন সেন্টেন্সেস, কোহেরেন্স মানে কি? ইন্নালিল, এগুলো সব কভার করে আসছি আমরা আগের ব্লগগুলোতে। কোহেরেন্স কি? এইটার উপরে মিট দিছেন। খুবই স্বাভাবিক, ছোটবেলায় পরীক্ষা দিচ্ছে এই সাবজেক্টে। হ্যাঁ, এই জন্যই সবাই ভুলে গেছে, এই জন্য ছোটবেলায় না, সবার তো ছোটবেলার ঘটনা এটা, হঠাৎ করে বড়বেলায় আসছে, এরকম হুট করে স্যার ধরলে হবে? ও এটা তুমি? হ্যাঁ বলো কি? আচ্ছা, টাইম তো বুঝো, টাইম কি জিনিস? হ্যাঁ বলো, টাইম কি? টাই তো চিনো, টাই? হ্যাঁ, তাহলে টাই ইন মানে কি? টাই বাঁধা, বাঁধন ইয়া করা। তো টাই বাঁধে কেন? বাইধে ইয়া করবে? টাই খোলা রাখলে, মানে টাই ঝুলায় রাখলে টাই থাকবে? ওই টাই পরে হাঁটা যাবে? আচ্ছা, কোহেরেন্স কি? কোহেরেন্স হচ্ছে আসক্তি, একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের যে সংলগ্নতা, যে এটার যে রিলিভেন্স এবং এটার যে লজিক্যাল অ্যাটাচমেন্ট, লজিক্যাল বন্ডিং। তাহলে আমরা বলতেছি যে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কোহেরেন্স থাকতে হবে, একটা প্যারাগ্রাফের মধ্যে কোহেরেন্স থাকতে হবে, এবং এদের মধ্যে টাই ইন থাকতে হবে।
প্যারাগ্রাফের সাথে প্যারাগ্রাফের টাইন থাকতে হবে এবং ইয়ার সাথে ইয়ার কোহেরেন্স থাকতে হবে। আজকে মনে করো আনিকা বলল যে আমি 3 দিনের জন্য, স্যার আমি অনেক দিন পরে এসেছি এবং আগামীকাল আবার 3 দিনের জন্য সফরে চলে যাচ্ছি। কোথায় সফরে চলে যাচ্ছি? স্যার আমার দাওয়াত আছে, ওই দাওয়াতে পুরো পরিবার সহ যাচ্ছি। আচ্ছা, পরিবার সহ খুলনায় যাচ্ছি 3 দিনের জন্য, ঠিক আছে, খুব ভালো কথা। এখন এই যে ও 3 দিনের জন্য পরিবার সহ খুলনায় যাচ্ছে, যার বাসায় যাচ্ছে তার সাথে ওর কোনো যোগাযোগ না থাকতে পারে, পরিচয় না থাকতে পারে, সম্পর্ক থাকতে না পারে, কিন্তু ফ্যামিলির আছে না? নিশ্চয়ই সে কোনো রিলেটিভ অথবা ফ্যামিলির খুব ক্লোজ কোনো ফ্রেন্ড, এবং ফ্যামিলিয়ার ওয়েতে মানে পুরো পরিবার নিয়ে যাচ্ছে, তার মানে ওই পরিবার নিয়ে তো ওই পরিবারের বাসায় 3 দিন ধরে খুলনায় থাকবে, বেড়াবে, ঘুরবে, তার মানে হচ্ছে সেরকম একটা ক্লোজ অ্যাটাচমেন্ট আছে। আচ্ছা, এখন এটা যদি ও বলতে না পারে, তার মানে ও কিছু জানে না, মূর্খ, গর্দভ, আহাম্মক, গবেট। আচ্ছা, এটা তো বলতে না পারা যতটা তার চাইতে বড় কথা হচ্ছে যে তুমি যখন লিখতেছো, লেখার মধ্যে যদি সেই কানেকশন দেখাইতে না পারো। ফর এক্সাম্পল, তোমাদের, আরে বাদ দাও পরীক্ষার খাতা, তোমাদের পরীক্ষার খাতা তো কি, পরীক্ষার খাতায় তো লেখার কিছু পায় না, এই কারণে ওই পরীক্ষার কোয়েশ্চেনে যে লেখা আছে ও তো একই কোয়েশ্চেনের আনসারে শুধু কোয়েশ্চেন লেখে। তো একই কোয়েশ্চেন আনসারে কোয়েশ্চেন যখন লেখে তখন তাকাইলে তো বোঝা যায় যে এইটা আমার 1 নাম্বার কোয়েশ্চেন, এইটা আমার 5 নাম্বার কোয়েশ্চেন, এটা ছিল 7 নাম্বার কোয়েশ্চেন। ও কোয়েশ্চেনের লেখাগুলোই শুধু ভুলে গেছে। তাহলে এই কোয়েশ্চেন যে কপি করে উঠেছে, ওই লেখা পড়ে মিনিং কি পাওয়া যাবে? মিনিংটা কি পাওয়া যাবে? এই মনে করো যে এই যে ফাতেমা মেয়েটা, ও এখন একটা চিঠি লিখতেছে যে মাই ডেইলি লাইফ স্ট্রাগল। আচ্ছা, এখন ডেইলি লাইফ স্ট্রাগলে ও এখন যে প্যারা নিয়ে লিখতেছে সেটা হচ্ছে যে আমি যেখানে জব করি সেখানে আমার কি প্রচণ্ড পরিশ্রম করতে হয়, কি কি ডিউটি করতে হয়। এখন ওই জায়গায় ওই লেখা শেষ হওয়ার আগেই যদি বলি যে আবার রাতের বেলা আমার বাসায় গিয়ে খেলতে হয়, পরের দিন সকালে আবার বাসায় এসে আবার এই কাজ করতে হয়, আবার রাতের বেলা আবার মাঝে মাঝে এই ডিউটিও করতে হয়, আবার এখানে এসে এই কাজ করতে হয়, হইল কি? মানে একবার জাম্প করতেছে, একবার এইখান থেকে এইখানে, একবার এইখান থেকে এইখানে, কোনো সিরিয়াল ঠিক থাকতেছে না। 1 2 নাম্বার হচ্ছে যে মানে তুমি হুট করে ধরো এখন বললা যে স্যার এআই এর উপরে টেক্সটাইলে আমাদেরকে কোনো কোর্স করানো হবে না, এআই নিয়ে, এআই এর টেক্সটাইলের অ্যাপ্লিকেশন নিয়ে, এটা নিয়ে কোনো কিছু নিয়ে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, বলতেই পারো, প্রপোজাল দিতে তো আর কোনো সমস্যা নেই। এখন এই প্রপোজালটা তুমি মনে করো লিখিতভাবে দিচ্ছ যে আমাদের জন্য কি কি দরকার, আমাদের এআই এর উপরে একটা কোর্স করা দরকার। আচ্ছা, এআই এর উপরে কোর্স করা কেন দরকার, মানে তোমার কি কারণে মনে হলো যে এআই এর উপরে কোর্স করা দরকার, সেই রিলিভেন্স যদি তুমি দেখাইতে না পারো তাহলে হইলো কি? মানে তো তুমি বলতেছো যে এই কোর্সটা দরকার, তোমার একটা কারণ হইলেও তো বলতে হবে যে আমি শুনছি অথবা আমি জানি অথবা আমার মনে হচ্ছে যে এআই সামনে টেক্সটাইলও এআই দখলে চলে যাবে, এই কারণে এআই এর উপরে কিছু হওয়া যাবে বা যাবে কিনা বা হইতে পারে কিনা বা প্রত্যেকটা জিনিসের একটা কানেক্টিভিটি বা লজিক্যাল সিকোয়েন্স এটা দেখাইতে পারতে হয়, দেখাইতে হয়। এইটা হচ্ছে লজিক্যাল গ্রাউন্ডিং এর একটা রেশনাল রিজনিং এর বেসিক কথা। একটা বুড়ো ছেলে অথবা একটা পুরুষ অথবা একজন নারী, সে তার লেখার মধ্যে যদি কোনো কোহেরেন্স দেখাইতে না পারে, যদি কোনো টাইম না থাকে, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের যদি কোনো সম্পর্ক না থাকে, এটা তো তাহলে ওরকম ছেলের মতো হয়ে গেল যে ছেলে বিয়ে করেছে ওই পর্যন্তই, ছেলের কাছে ছেলের বউ নাই, বউয়ের কাছেও ছেলে নেই, দুইজন দুইজনের মতো, কে কখন আসে আর কখন যায়, কোথায় যায় কেউ কিছু জানে না, বিন্দাস। কিন্তু ওরা নাকি বিবাহিত, এখনো ডিভোর্সও হয়নি, কিন্তু ওরা নাম কাওয়াস্তে বিবাহিত আছে। এটা যেরকম লেখার অবস্থা সেরকম। সো লেখার ক্ষেত্রে এই কানেকশনটা এস্টাবলিশ করতে পারতে হবে। কিভাবে এস্টাবলিশ করতে পারতে হবে? না পারলে কি হবে? তুমি টাচ করে একটা লেখা দিয়ে কনক্লুশন দিয়ে দিলা কি, দ্য ফ্যাক্টস ইন এভরি কেস আর ডিফারেন্ট। এখন তুমি বললা যে তুমি আমার কাছে একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলে, একটা আবেদন নিয়ে আসলে, অথবা বললা যে স্যার এইটার পরিবর্তে এইটা দিলে হবে কিনা বা এই অ্যাসাইনমেন্ট দিলে হবে কিনা, আমি শুধু তোমার উত্তর দিলাম দ্য ফ্যাক্টস আর ডিফারেন্ট ইন এভরি কেস। এ দিয়ে তুমি জবাব কি পাইলা?
what we can do in each instance is determined by the facts of the case. তোমার সিচুয়েশনটা কি, ওই মুহূর্তের কি পরিস্থিতি পরিবর্তন, সব সময়ের জন্য তো একই রুলস, একই বাইবেল, একই জিনিস দিয়ে তো চলবে না। বিভিন্ন সময় অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক কিছু চেঞ্জ হবে। উই সিনসিয়ারলি হোপ, আচ্ছা এখানে এর আগে ইনিশিয়াল সেন্টেন্সটা কি ছিল, এই যে এখানে ইনিশিয়াল সেন্টেন্সটা ছিল অ্যাজ অলওয়েজ উই আর উইলিং টু ডু অ্যাজ মাচ অ্যাজ উই রিজনেবলি ক্যান ডু টু মেক থিংস রাইট। আচ্ছা, এটা ছিল ইনিশিয়াল সেন্টেন্সটা। এখানে ইনিশিয়াল সেন্টেন্স কি, উই সিনসিয়ারলি হোপ দ্যাট দিস প্রোগ্রেস উইল কন্টিনিউ, যে আমরা আশা করি যে তোমার প্রোগ্রেস হবে এবং তোমার প্রোগ্রেসটা তুমি ধরে রাখতে পারবা। আশা করতে তো দোষ নেই, হইতে পারে আশা করার সময় বুঝছি এটা একটা দুরাশা, মিথ্যা আশা, একটা মিথ্যা মেয়ের কাছে আমি মিথ্যা আশা করতেছি, হইতেই পারে, কিন্তু আশা তো করতেই পারে। এখন অ্যাব্রাসিভিটি কি, দেয়ার আর মেনি নিউ রেগুলেটরস হুইচ ইউ ক্যান ইউজ, আর টু অ্যাসিউর yourself of continued progress you will want to use one of the various new electronic regulators। মানে কি দাঁড়াইলো বলো, মানে কি? রেগুলেশন বুঝো, রেগুলেটর বুঝো, রেগুলেটর চিনো না? রেগুলেটর কারে বলে? ফ্যানের ওই যে গোড়ায় যেটা, ওইটারে বলে। হ্যাঁ, কিন্তু ওইটার মানে কি, ওইটা দিয়ে কি বোঝায়? ওইটারে রেগুলেটর, হ্যাঁ ওইটারে রেগুলেটর কেন বলে? বিকজ আই ইউজ দিস টু রেগুলেট, আমি এইটা দিয়ে এটারে কন্ট্রোল করি। আচ্ছা, রেগুলেশন মানে কি? এই যে রুলস রেগুলেশনস বলা হয়, রেগুলেটর কি বলা হয়? যেগুলা দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, প্রসেস ঠিক করা হয়, মানুষকে টাইট করা হয়, নিয়ন্ত্রণে আনা হয়, নিয়ন্ত্রণে রাখা হয়। আচ্ছা, এখন বলতেছে যে আমরা আশা করতেছি এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এখন এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, এই ব্যাপারে আমরা আশাবাদী কেন হইতেছি? আমি বললাম দেয়ার আর মেনি নিউ রেগুলেটরস হুইচ ইউ ক্যান ইউজ। মানে তুমি এখন তো আমরা অনেক আইন টাইন করে দিছি, এখন তুমি ইচ্ছা মতো যে কোনোটা ইউজ করতে পারবা। আর বললাম যে তুমি নিশ্চিত থাকো যে এটা প্রোগ্রেস হবে। কি কারণে প্রোগ্রেস হবে? বিকজ ইউ উইল ওয়ান্ট টু ইউজ ওয়ান অফ দ্য ভ্যারিয়াস নিউ রেগুলেটরস। আমরা চারদিক থেকে এমনভাবে এখন সিস্টেম করে দিছি যে পালানোর পথ নাই, ওরে আগাইতেই হবে। দাঁড়াও, আসতেছি, অবশ্যই ইলেকট্রনিক ওয়ার্ডই তো আসবে। তোমরা এক সময় আমাদের প্রত্যেকটা আমাদের ইলেকট্রিসিটি বিল, আমাদের ওয়াটার বিল, আমাদের গ্যাস বিল, এগুলো সব কি সিস্টেম ছিল? পোস্টপেড না প্রিপেড? পোস্টপেড। এগুলোর বিল কিভাবে আসতো? কাগজে। এখনো যাদের এখানে পোস্টপেড তাদের তো কাগজ, যাদের প্রিপেড তাদের কি কাগজে বিল আসে? না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পোস্টপেড বা সেই আগের আমলে আমাদের মিটারে চুরির চান্স ছিল না? ছিল না? মানে কাস্টমার শুধু একটু একটা তার ঢুকিয়ে দিয়ে, তারটাকে ঘুরিয়ে দিয়ে যতদিন ইচ্ছা যতবার ইচ্ছা করে, আমি যদি চাই যে আমার বিল 100 টাকার বেশি উঠবে না, আমার যত বড় বিল্ডিং হোক, ওই আমার মিটারে 100 টাকাই উঠবে। সম্ভব ছিল না? সম্ভব ছিল না? এখনো হয়। আচ্ছা, এখন প্রিপেড মিটারে দাঁড়াও, মানে প্রিপেড মিটারে আমি তার ঢুকে আমার বিল কমাবো, সেটা পসিবল না। মানে হচ্ছে যে আগে যেই মানুষটাই চাইলে তার একই লোড কনজামশনে 100 টাকা 200 টাকা দিয়ে পার হইতে গেছে, তার এখন মাসে 3000 টাকা দিতে হয় বাধ্যতামূলক, কারণ ওর প্রিপেডে টাকা শেষ, টাকা ঢুকাইলে বাতি জ্বলবে, তা না ঢুকাইলে অন্ধকারে বসে থাকো।
তাকে মজা বোঝো, মজা না? এই সিস্টেম কিভাবে আসছে, এটা কিভাবে হইল? ইলেকট্রনিক রেগুলেশন। পানির বিল তুমি যখন প্রিপেড সিস্টেম করে দিলা একই, গ্যাস প্রিপেড সিস্টেম করে গেলে, আমার নিজের বাসায় প্রিপেড গ্যাস, সো গ্যাসের ইয়া ফিল আপ হয়ে গেছে, জিরো হয়ে গেছে, বড় শেষ। দ্যাট মিনস তোমার এই জায়গায় সিস্টেমটাই তুমি এমনভাবে করে দিছো যে তোমার কাছ থেকে, জনগণের কাছ থেকে তোমার আয়, এটা কি কমার কোন চান্স আছে? আর মানে আগের চাইতে বিদ্যুৎ বিল এখন সরকার কি কম পায়? আমি যদি ধরো আমি ধরলাম যে নতুন হাজার হাজার কানেকশন হয়েছে, নতুন হাজার হাজার ইয়ে হয়েছে, সেটা বাদ দাও, একই লোডেও আমি যদি সেই আগের ওই একই বাসা থেকে একই লোডের বিনিময়ে আগে ওর কাছ থেকে ইলেকট্রিসিটি বিল আমার যা আসতো এখন তার চেয়ে কম আসে না, অনেক বেশি আসে। বিল তো বাড়ানোই হয়েছে, বাড়ানো হয়েছে, সব তো বাড়ছেই, ওইটার বাদেও অনেক বেশি আসে। কারণ কি, আগে ফাঁকি ঝুঁকিতে ওই সিস্টেমগুলো ছিল, এখন ফাঁকি ঝুঁকির সিস্টেম সব বন্ধ করে দেওয়া হয়েছে। একই রকমভাবে আসো ট্যাক্স, মানে প্রতিনিয়ত মানুষের ট্যাক্স পেয়ারের ক্ষমতা বাড়তেছে, মানুষ বাড়তেছে, বাড়তেছে, মানুষের ইনকাম বাড়তেছে, সেগুলো তো আছেই। তারপরেও তার মানে আজকে থেকে 5 বছর আগে বা ইভেন গত বছরও বাংলাদেশের যত মানুষের ট্যাক্স দেওয়ার কথা সবাই ট্যাক্স দিছে? এত বহু বছর পর্যন্ত বাংলাদেশের, ধরো এই আমাদের মতো কিছু মানে একেবারে মানে কিছু ভোলা ভালা টাইপ মানুষ আছে যারা মনে করে যে দেওয়া উচিত দায়িত্ব নাগরিক, অথবা যাদের স্যালারি থেকে থেকেই ওইভাবে সিস্টেম করে দিয়ে রাখছে যে আচ্ছা ঠিক আছে, সরকার যেহেতু এত % কাটিয়ে দিছে, তাহলে আরো কিছু টাকা দিয়ে পুরোটা নিয়েই ফেলি, আমার তো টাকা 10,000 15,000 কাটিয়ে নিছে, তাহলে আরো 5,000 10,000 টাকা দিয়ে না হয় ট্যাক্স পেয়ারই থাকি, যে হ্যাঁ ঠিক আছে পুরো ট্যাক্স ফিল আপ আছে, আমি 10,000 টাকা দিতে পারলাম, আর 5,000 টাকা দিয়ে তাহলে ট্যাক্স পেয়ারও থাকবো না, ওই টাকাও জলে যাবে, এটার দরকার কি? এইভাবে চিন্তা করে কিছু মানুষ দিছে। এর বাইরে একটা বিশাল সংখ্যক মানুষ কোনোদিন ট্যাক্স রিটার্ন দেওয়ার চিন্তাই করে নাই। ট্যাক্স দেওয়া, ট্যাক্স রিটার্ন দেওয়ার মধ্যে তো দুটো পার্থক্য। একটা হচ্ছে তুমি ট্যাক্স সার্টিফিকেট করলা, টিন সার্টিফিকেট যেটা অনলাইনে করা যায় ওইটা করে। বহু মানুষ বাংলাদেশে বছরের পর বছর শুধু টিন সার্টিফিকেট করে পাঠিয়েছে, মানুষ শুধু টিন সার্টিফিকেট চাইতো, এই কারণে টিন। এখন কি আর সব জায়গায় শুধু টিন চায়? হ্যাঁ, এখন রিটার্ন কপি চায়। এখন তুমি জমি কিনতে যাবা, জমি বিক্রি করতে যাবা, তুমি যে কোনো বিজনেসের অ্যাকাউন্ট ওপেন করতে যাবা, তুমি মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে যাবা, তুমি করতে যাবা, তোমার কাছে শুধু টিন সার্টিফিকেট চাবে না, রিটার্ন চাবে। তার মানে কি? তার মানে হচ্ছে যে সরকার আগে তোমার টিন নেওয়াইছে, এখন তোমার কাছে শুধু টিন না, ডাইরেক্ট রিটার্ন চাইতেছে, যে এখন তুমি রিটার্ন না দিয়ে যাবা কই? কথা বুঝতেছো? তার মানে রেগুলেশনগুলো আমরা ইলেকট্রনিক রেগুলেশনসে এখন এমন সিস্টেম করে ফেলতেছি যে পালানোর পথ নাই, এই প্রোগ্রেস চলতেই থাকবে, এই সরকারের এই আয় ইনকাম বাড়তেই থাকবে। দুর্নীতি কমতে থাকবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আয় ইনকাম বাড়তে থাকবে, সরকারের আয় বাড়তেই থাকবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা, বোঝা গেছে কেন ইলেকট্রনিক রেগুলেশনসের কথা বলতেছি? এগুলো সবই তো ইলেকট্রনিক সিস্টেম। আচ্ছা, আচ্ছা এই ইয়াটা দেখো, এখানে আমরা বলতেছি যেটা, সেটা হচ্ছে শো কোহেরেন্স থ্রু রিপিটেশন অফ কিওয়ার্ডস। কিওয়ার্ডসের রিপিটেশনের মাধ্যমে কোহেরেন্সের কথা বলতেছে, নাকি রিপিটেশনের মাধ্যমে কোহেরেন্স কমবে সেটা কথা বলছে? কি বোঝাচ্ছে? এই আমরা যখন কোনো কথা রিপিট করি, তার মানে কি কথার গুরুত্ব বাড়ানোর জন্য, বোঝানোর জন্য, মনে রাখানোর জন্য, মনে গেঁথে দেওয়ার জন্য করি, নাকি যাতে ভুলে যাও এই জন্য বারবার বলি? এই তাইলে শো কোহেরেন্স বাই রিপিটেশন অফ কিওয়ার্ডসগুলো রিপিটেশনের মাধ্যমে কোহেরেন্স বাড়ানো, অ্যাটাচমেন্ট বাড়ানো। এই আগের কথাটা কেন বলছিলাম এখন বুঝা গেছে? এই কথাটা কেন বলা হইলো? যাতে রিলেট করে গুরুত্বটা বুঝতে পারে। আচ্ছা, এই যে দেখো, preferably you should state the problem in writing. Stating the problem in writing is good for many reasons. তোমার সমস্যাটা একটা অ্যাপ্লিকেশন দিয়ে বলা উচিত, অথবা একটা ইমেল দিয়ে বলা উচিত, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে বলা উচিত। কেন বলা উচিত? কারণ এটা বলা তোমার জন্য একটা রেকর্ড থাকলো, ডকুমেন্ট থাকলো, একটা এভিডেন্স থাকলো। তুমি মুখে বলছো, স্যারের সাথে দেখা করছো,
ফোনে কথা বলছো, স্যার একদিন ক্লাসে বলেছে, অথবা তুমি একদিন স্যারের সাথে সিঁড়ি দিয়ে নামতে নামতে লিফটে উঠতে উঠতে 1 সেকেন্ডে বলেছিলে, আর সেটাই তুমি ধরে বলে বসে আছো যে আমি তো স্যারকে বলেছিলাম, স্যার তো শুনেছিল। এবং স্যার যেহেতু স্যার পৃথিবীতে জীবনে যা শুনবে স্যারের মাথায় রেখে দিতে হবে, যাতে আমি যখন ইচ্ছা তখন স্যারকে ভাইবা ধরবো আর স্যারকে বলতে পারতে হবে যে ও আচ্ছা তুমি আমাকে অমুক দিন অমুক সময় ওই সেমিস্টারে এই কথা বলেছিল না। খায় দেওয়ার কাজ নেই স্যারের। এই যে ট্রি প্লান্টেশন প্রজেক্ট কি বলা হয়েছে এখানে? ঢাকার মানুষ আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এক? তাহলে তুমি ঢাকার মধ্যে এখন ঢাকার রাস্তার ধারে যে গাছ লাগাবা, খুলনার ইয়ার তীরে সেই গাছ লাগাবা? পুকুর পাড়ের গাছ আর সমতল ভূমির গাছ এক? রেল লাইনের পাশের জন্য গাছে লাগানোর জন্য উপযুক্ত গাছ আর তোমার ছাদে লাগানোর উপযুক্ত গাছ একই ক্যাটাগরি? একই গাছ বারান্দায়, একই গাছ ছাদে, একই গাছ সাগর পাড়ে, একই গাছ পুকুর পাড়ে, আর একই গাছ ইয়া। তো চিনো গাছের টাইপ জানো? শিখছো জীবনে কখনো? শিখার চেষ্টা করছো? মানে শেখার কথা আসলেই তো তোমাদের এক একজনের চোখ ভার হয়ে যায়, ঘুম চলে আসে তোমাদের। কারণ শেখার কথা কেন বলা হচ্ছে? শেখা ছাড়া যদি অন্য কিছু বলা হয় তাহলে ভালো আছে। স্যার বিনোদন দেন, আমরা চোখ খুলে বিনোদন নিয়ে আবার যখন শেখার কথা বলবেন ঘুমিয়ে যাব। শো কোহেরেন্স থ্রু দ্য ইউজ অফ প্রোনাউন্স। একই ওয়ার্ড রিপিটেশন করে যে সবসময় কোহেরেন্স আনতে হবে তা না, প্রোনাউন্সের রিপোজিশন দিয়েও ইয়া করা যায়। এই যে মিস্টার জেমসের যখন কথা বললাম, এরপর থেকে কি আমি বারবার মিস্টার জেমসের নাম বলবো না? তখন বলবো যে ইফ হি, অথবা হিজ প্রবলেম, অথবা হিজ সার্কামস্টেন্সেস, অথবা হাউ টু ট্যাকল হিজ প্রবলেম। আচ্ছা, শো কোহেরেন্স থ্রু দ্য ইউজ অফ ট্রানজিশন ওয়ার্ডস। ট্রানজিশন ওয়ার্ডসের এক্সাম্পল কি? যেমন ফার্স্ট, we had very little preparation time. Second, we were extremely short of experience, says people. এই যে তোমাদের ফার্স্ট, স্যার মিড পরীক্ষাটা অনেক তাড়াতাড়ি হয়েছে, অনেক দ্রুত নেওয়া হয়েছে। স্যার সেকেন্ড, আমরা আসলে পড়াশোনার টাইমই পাই নাই, তখন পর্যন্ত আমি আসলে ক্লাস শুরুই করি নাই, কারণ স্যার আমি তো রেজিস্ট্রেশনই করেছি পরীক্ষার পরে। বাহ, দারুণ না? দারুণ না? তাহলে এই যে এরকম, মানে তোমার কাছে তো এর চেয়ে বড় লজিক্যাল রিজনিং কিছু হইতেই পারে না। এবং এইভাবে তুমি 5টা-10টা পয়েন্ট যদি সুন্দরভাবে অন্তত লিখতে পারতা, তাহলেই তো তোমার কাজ হয়ে যেত আসলে। এই যে ওয়ার্ডগুলা, অ্যাজ এ রেজাল্ট, নেভারদিলেস, বিকজ অফ, অ্যাজ ইট ওয়াজ, অথবা কনসিকুয়েন্টলি, সিমিলারলি, বিকজ অফ দ্যাট রিজন, অথবা ডাজ, দিস ইজ হাউ, এই যে শব্দগুলো আমরা ইউজ করি, কি কারণে ইউজ করি? রিলেট করার জন্য, কানেকশন দেওয়ার জন্য, টাই ইন করার জন্য, কোহেরেন্স বিল্ড আপ করার জন্য। এখন দেখা গেল, হ্যাঁ 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 আসেন। আচ্ছা, তোমাদের সাথে এবার একটা জিনিস মিস হয়ে গেছে, এই অনেক কিছুই মিস হয়ে যেতেছে। মানে পরীক্ষার খাতায় আমার একটা ইয়া আছে, মানে মনে থাকলে সবসময় তো মনে থাকে না, এই কারণে করতে পারি না। পরীক্ষার হল থেকে বের হওয়ার আগে পরীক্ষার খাতার শেষ পৃষ্ঠায় অপোজিট সাইডে অথবা কোয়েশ্চেনের মধ্যে লিখে দিতে হয় যে আমি পরীক্ষায় কত মার্কস পাবো। লিখে দিতে হয় যে আমি পরীক্ষায় কত মার্কস পাবো, আমি কত পাবো। হ্যাঁ রে বোকা, সবাই কি আর হইলে 30 পাবে নাকি? এখন প্রত্যেকেই তো জানে যে সে আসলে পাইলে কত পাইতে পারে, এবং সেটা একদম এক্সাক্ট ফিগার হইতে হবে না। 5 মার্কসের একটা রেঞ্জ, মনে করো 23 থেকে 27-এর মধ্যে পাবো, অথবা 15 থেকে 20-এর মধ্যে পাবো, অথবা 10 থেকে 15-এর মধ্যে পাবো। এখন যার সেটা হবে, মানে সে যা ভেবেছে ঠিক সেটাই হবে, তার জন্য বোনাস মার্কস।
আর যার সেটা হবে না তার জন্য মাইনাস মার্কস। মাইনাস, কারণ তুমি নিজেকে চেনো না, কারণ তুমি নিজেকে চেনো না। তুমি ওই যে তুমি ওইখানে যে লেখছো যে আমি 0 পাবো এবং তুমি 0ই পাইছো, তাহলে অন্তত বোনাস 2 হলেও পাবা। অন্তত নিজেকে চেনার কারণে যে আমি 0 পাওয়ার যোগ্য মহিলা, যে আমি 0 পাওয়ার মতো পরীক্ষা দিয়েছি। আর যে মনে করো যে আশা করে যে পাবো স্যার 28 কিন্তু পেয়েছে 8, তারে তো আমার ওই 8ই মাইনাস করে দেওয়া উচিত, কারণ ও আশা করলো কেমনে। এখন মনে করো ইফতি, এই তোমার বাবা কই থাকে? তোমার সাথে থাকে? হ্যাঁ, প্রতি রাতে দেখা হয়? আচ্ছা ঠিক আছে। এখন ইফতি মনে করো বাবারে গিয়ে বললো যে বাবা আমার এখন তো একা একা লাগে, আমার বিয়ে করাটা বোধহয় একটু জরুরি হয়ে গেছে। তো বললো যে বাপ তো অবাক, যে বিয়ে করবা এখনই? তোমার কি পড়ালেখা চলছে না? হ্যাঁ, পড়ালেখাটা তো হচ্ছে না, এখন পড়ালেখা হওয়ানোর জন্য আমার বিয়ে করা দরকার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখি, এ তো একটা ভালো মেয়ে দেখতে হবে, এটা তো সময়ের ব্যাপার। না, মেয়ে তো দেখে ফেলেছি। আচ্ছা, ও আচ্ছা, মেয়ে দেখে ফেলেছো? হ্যাঁ, মেয়ে তুমি চিনো? হ্যাঁ, মেয়ে আমি চিনি, ওই যে ওকে ওকে আমি বিয়ে করব। বাপ শুনে বললো যে এই মেয়েকে তুই কি দেখে পছন্দ করলি? আমার ছেলে হয়ে তুই এই মেয়েকে কি দেখে পছন্দ করলি? এখন ওকে তখন বলতে হবে না যে ফার্স্ট আমি ওর মধ্যে এটা দেখেছি, সেকেন্ড আমি ওর মধ্যে এটা দেখি নাই, 3 নাম্বার আমি ওর মধ্যে আর কিছুই দেখি নাই, আমি আসলে শুধু ওকেই দেখেছি। এই একটা মানে রেশনাল সিকোয়েন্সিং আছে না, কানেকশন আছে না, টাইম আছে না। কারণ বাবা তো জানতেই চাবে যে তুই আমার ছেলে হয়ে তুই এই মেয়েকে কেমনে পছন্দ করলি। ওকে তো সেটার একটা লজিক্যাল, এখন লজিক্যাল ও কখন দিতে পারবে? যখন ও লজিক্যালি চিন্তা করছে। আর যখন ও কোনো লজিক্যাল চিন্তা করে নাই, ও শয়তানের ইমোশনাল দিয়ে চিন্তা করছে, তখন ও কি আনসার দিবে? ও তখন কি এটা বলবে যে বাবা আমি তো আর আপনার বিয়ের আগের হিস্ট্রি জানি না, হয়তো আপনিও এমনভাবেই চিন্তা করেছিলেন, আজকে আমিও তো এমনভাবেই চিন্তা করেছি, এই কথা বললে হবে? বাপ পার পেয়ে গেছে দেখে কি ছেলেটা পার পাইতে দিবে নাকি? হোয়াট এভার ইউ রাইট শুড বি কি, এটা আবার কোন দেশি কথা? হ্যাঁ তাই কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? তোমার কি মনে হয় এটা আমি লিখছি স্লাইডে? না, আমি কোনোদিন এটা লিখতামই না। অসম্ভব কথাবার্তা, অযথা বাক্য ব্যয়। এবং তোমার কি ধারণা যে এটা কোনো মুসলমান লিখছে? তাও না, তাও না। আহা, তারপরেও ওরা বলতেছে যে যেটাই তুমি লিখবা, যারাই লিখবা, যখনই লিখবা, এবার চিঠিতে লেখো, অ্যাপ্লিকেশনে লেখো, মেসেঞ্জারে লেখো, হোয়াটসঅ্যাপে লেখো, অফিসিয়ালি লেখো, আনঅফিসিয়ালি লেখো, যাকেই লেখো, জুনিয়রকে লেখো, সিনিয়রকে লেখো, যাকেই লেখো, এমনকি লিভ অ্যাপ্লিকেশন কাটে আসছো, যখন যা লিখবা দ্যাট শুড বি ট্রু। এটা যাতে মিথ্যা না হয়, বানোয়াট না হয়, গল্প বানানো গল্প যাতে না হয়। তারপর আবার কি বলছে, শুধু ট্রু না, সেটা যাতে ফেয়ার হয়। শুধু ট্রু হইলে হবে না, এটা ফেয়ার হইতে হবে। মানে শুধু বাবাকে বললেই হবে না যে বাবা আমি ওকে ছাড়া বাঁচবো না, এটা একটা তাইলে ফেয়ার হবে? হইলেই হবে না তো, বললেই হবে না তো, চাইলেই হবে না তো, চাইলেই হবে না তো। স্যার ফার্স্ট সেমিস্টারে আমার 3টা কোর্স ইনকমপ্লিট আছে, সেকেন্ড সেমিস্টারে 2টা আছে, আমি ওই 5টা কোর্স এই সেমিস্টারের সাথে করে ফেলতে চাই।
বললেই হবে, হ্যাঁ কথা সত্য, ট্রু, কথা ট্রু, কিন্তু এটা চাইলেই হবে? তোমার চাওয়াটা কি ফেয়ার নাকি? হ্যাঁ, ও বিয়ে করবে একটা, কিন্তু সম্পর্ক চালাবে 5 জনের সাথে। এখন সম্পর্ক 5 জনের সাথে চালাবে, এটা ও সত্য কথা বলেছে, কিন্তু এটা কি ফেয়ার হইল নাকি? না। তাহলে তাকে আনফেয়ার কাজ করতে দেওয়া যাবে নাকি? না। এরপর কি কনসিডারেট হইতে হবে, যে বুঝতে হবে যে কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, কোনটা ব্যাঠিক। আচ্ছা, এখন আমার কোয়েশ্চেনে যেটা আসলা, আমি তোমার জীবনে ফার্স্ট টাইম যখন নেদারল্যান্ডসে যাই, তোমার তোমার ফার্স্ট গেলাম তো হচ্ছে তোমার ইয়ার দিকে, তোমার 14-এ, ঠিক আছে, 14-এ। সো সেইবার নাকি তার পরের বার বোধ হয়, আমি আমার যে সুপারভাইজার, সে তখন আমার সুপারভাইজার ছিল না, সো আমার যে পিএইচডির সুপারভাইজার, তাকে একদিন আমি জিজ্ঞেস করছিলাম যে আমি এইখানে এবার যে প্রায় 1 মাস ধরে আছি, আমি তো কাউরে মিথ্যা কথা বলতে দেখি না। এখন আমি ওরা জিজ্ঞেস করলাম যে তোমরা মিথ্যা কথা বলো না? মানে বাঙালির তো আমার, আর আমি তো একটু দুষ্টু মানুষ, এটা তো জানোই তোমরা। তো বাংলাদেশের মানুষ তো হচ্ছে যে পৃথিবীর সবাই ওদের মতোই মনে করবে, এবং মনে করবে যে আমরা যেহেতু 10টা কথায় 99টা মিথ্যা কথা বলি, তো পৃথিবীর সবাই বোধহয় তাই বলে। তো সে আমার দিকে অবাক হয়ে তাকায় আছে, অবাক হয়ে তাকায় বলতেছে যে পৃথিবীতে এমন কি দুর্ঘটনা ঘটে গেছে যে আমাকে মিথ্যা কথা বলতে হবে? মানে ওইখানে একজন ছাত্রকে, একজন শিক্ষককে, একজন নার্সকে, একজন ডক্টরকে, একজন অফিসারকে, একজন প্রফেসরকে, একজন রিক্সাওয়ালাকে, রিক্সা তো নাই, একজন বাস ড্রাইভারকে, মানে পৃথিবীতে এমন কি ঘটনা ঘটে গেছে যে ওরে কাউরে মিথ্যা কথা বলতে হবে? ও মানে কোনোভাবে কারণই মিলাইতে পারতেছে না যে মিথ্যা কেন বলতে হবে, বা কি কারণ থাকতে পারে যে কারণে একজনকে মিথ্যা বলতে হবে। দ্যাটস ইট। সত্য কথা বলবে, সত্য কথা বলে কোনো জায়গায় যদি কেউ রাগ করে, কেউ বকা খাবে, সে জানে আমি বকা খাওয়ার কাজ করছি, বকা খাবো না। এখন আমি বকা খাওয়ার কাজ করবো কিন্তু বকা খাবো না। আমি দুর্নীতি করবো কিন্তু ধরা খাবো না। আমি চুরি করবো কিন্তু চোর হিসেবে চোর টাইটেল নিব না। আমি মজা নিব কিন্তু বিয়ে করবো না, দায়িত্ব নিব না। আমি ইঞ্জিনিয়ার হতে এসেছি কিন্তু আমি এটা তাহলে কেমন? এটা কেমন? এটা হচ্ছে ওই যে আনট্রু, আনফেয়ার, ইনকনসিডারেট চাওয়া। এইটার এক্সাম্পল হচ্ছে আমরা। বুঝছো না? শুধু কি কাফেরদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম ভরবে? না, ওদের দোস্ত হিসেবে আমাদেরকেও নিয়ে যাবে। আমরা মুসলমান হয়েছি ওই আশায় সব এই লোপাট টোপাট করে সারা মিথ্যা কথা বলে তারপর আমরা জান্নাতে চলে যাব, আর ওরা আমাদেরকে দেখে কান্না করবে না। ওরা সারা জীবন এত বোকার মতো ভালো সেজে থাকবে, এ কারণে ওরা জাহান্নামে যাবে, আর আমরা সব 2 নম্বরই টাউট বাটপারি সব করেও আমরা জান্নাতে চলে যাব না। তোমরা ইয়া হবা না, আবেদ আলী হবা না, যা কামাবা আল্লাহ রাস্তায় আবার দিয়ে দিবা না। আর আল্লাহ ওইটা পায় যে খুশিটা হবে, এত খুশি আল্লাহ কোনোদিনও হয় নাই যে তুই আমার একটা আবেদ বান্দা, তুই আমার জন্য আসল কাজ করছিস। কারণ তুই যদি মসজিদটা না বানাইতি তাইলে তো আমার ঘরে কেউ মসজিদই বানাইতো না। তোর দান খয়রাতের অপেক্ষায় তো আমি বসেছিলাম, আমি এত ফকির হয়ে গেছি যে তোর দান লাগবে আমার। তুই 3 নম্বরই কামাবি আর 2 নম্বরই দান করবি, আর সেটা দিয়ে আমি সেটা নিয়ে পয়সা রাখবো আমি। খুব পছন্দ না তোমার ওকে? হ্যাঁ, লোক ভালো, একদম খুব তার মতোই হতে চাও না? ঠিক আছে।
ওরটা তো তাও তুমি অনুমান করতে পারবা, জিজ্ঞেস করলেও বলে দিবে, কিন্তু তোমারটা তো তুমি নিজেই জানো না। হ্যাঁ, তুমি শুধু মাইন্ডসেটটাই দেখে যাবা, এভাবেই হবে তোমার। শেষ। কি লেখা এখানে? হ্যাঁ হ্যাঁ, এটা লাস্ট স্লাইড। কি লেখা? তোমাদেরকে থ্যাংক ইউ দেওয়া যাবে না, এই জন্য থ্যাংক ইউ লেখা নেই। থ্যাংক ইউ পাওয়ার জন্য যোগ্যতা লাগে। ওই থ্যাংক ইউ পাওয়ার জন্য যোগ্যতা লাগে। এই দাঁড়াও, থ্যাংক ইউ। তুমি এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে কয়টা থ্যাংক ইউ পাবে বলো আমারে, বলো। এইবার তাহলে থ্যাংক ইউ পাওয়ার জন্য তো যোগ্যতা লাগে না, তাহলে পেলে না কেন? তো থ্যাংক ইউ তো মানে কেউই দেয় না, তো দেয় না কেন তাহলে? আরে এদের কাছে বাদ দাও, তুমি সারাদিন তুমি যত মানুষের সাথে তোমার দেখা সাক্ষাৎ, কেউ তোমার থ্যাংক ইউ দেয় না কেন? আহা, তো তোমার জীবনে কি তোমার এই ছাড়া কিছু নাই? Write as though you were addressing intelligent people you understand and respect. মানে কি? Write as though you were addressing intelligent people you understand and respect. তুমি লিখতেছো একটা লেখাটা এমনভাবে লেখো যে লেখাটা যারা পড়বে তাদের কিছুটা হলেও বুদ্ধি আছে, তাদের বোঝার মতো মস্তিষ্ক আছে, এবং তাদেরকে তুমি যথাযথ সম্মান প্রদর্শন করেই লিখতেছো। মানে মনে করলো যে, এখন মনে করো তুমি ফেসবুকে গিয়া বললা যে আসলে আবেদের কোনো দোষ নাই, এই আমার ফেসবুকেও ফ্রেন্ড যতগুলো আছে সবগুলা আবেদ মার্কা, সবগুলা এর চেয়েও খারাপ সোর, এর চেয়ে বেশি 2 নাম্বার, এর চেয়ে বেশি। এই লেখা দিতে দেরি, এই পোস্ট তুমি কতক্ষণ রাখতে পারবা টিকা? মানে এই পোস্ট দিয়া তুমি টিকা থাকতে পারবা কতক্ষণ? বুঝছো না কথা? মানে কারণ তখন তুমি মানুষের পচাইতে গিয়া তোমার যা প্রকাশ হওয়া বাকি ছিল আর কি, বন্ধু বান্ধবদের কাছে যা লুকানো ছিল এবং যা লুকানো ছিল না সব একসাথে এসে হাজির হয়ে যাবে। সো তার মানে হচ্ছে যে কোনো জিনিস লেখার সময় লেখার একটা কার্টেসি আছে, বহুবার এর আগে বলছি, উদাহরণ সহ বুঝাইছি। সো ডোন্ট প্যাট্রোনাইজ দেম বাট ডোন্ট টক ওভার দেয়ার হেডস। তাদেরকে ফুলায় ফাঁপায় করার দরকার নয় যে আপনারা তো সবাই ভালো মানুষ, আমি একাই পচা মানুষ, আমার কথা আপনারা বুঝবেন কি না, এগুলোও দরকার নাই। আবার এমন হাইপোথেটিক্যাল কথাও বলার দরকার নেই যেটা তুমি ছাড়া কেউই বুঝলো না। তোমার মনের কথা আসলে তুমি যে পোস্ট কি কারণে দিলা এবং কারে বুঝাইতে দিলা, কি বুঝাইলা, সেটাই কেউ বুঝলো না। বুঝছো না? এরকম যাতে না হয়। দ্যাটস ইট।